ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে বিতর্ক, ইতিহাসে ঠাঁই পাবে অভিযান জানালো হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের গালে সজোরে চড় মারার পাল্টা দাবি খামেনির। অবরুদ্ধ গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ করল ইসরায়েল। দখলদার বাহিনীর আগ্রাসনে উপত্যকা জুড়ে নিহত আরও 71 ফিলিস্তিনি, গণহত্যা আখ্যা স্পেনের। ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় নিহত 1, দোনেৎস্কে 2টি গ্রাম দখলে নিল মস্কো। সুমিতে আগ্রাসন প্রতিহতের দাবি কিয়েভের, তুরস্কে বৈঠকের পর আবারও বন্দি বিনিময়। এবং ঝড় বৃষ্টিতে অচল ফ্রান্সের প্যারিস, শিশুসহ 2 জনের মৃত্যু। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বন্ধ পার্লামেন্টের অধিবেশন, বন্যায় ভারতের হিমাচলে বাড়ছে প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার দাবি নিয়ে চলছে বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দাবি, হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্যই নেই, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, উল্টো ওয়াশিংটনের গালে চড় মেরেছে তেহরান। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুদের কি হলো তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এই আলোচনার মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে পিট হেগসেথ বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বছর খানেক পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেথের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথে এগোতে চায়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের উপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে বলেও দাবি করেন তিনি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাতে হাত রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শত্রু মোকাবিলা, জিম্মি মুক্তি ও শান্তি চুক্তির বিস্তারে এই মুহূর্তকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। ন্যাটো সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। তিনি জানান, পূর্বের 5 দফা আলোচনায় ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতির পর এখন পরিস্থিতি নতুন করে বিশ্লেষণ করে কূটনৈতিক পথ নির্ধারণ করবে ইরান। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। টানা 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে মহানায়ক আখ্যা দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচার কাজ বাতিলের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক বার্তা লেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে একজন মহানায়ক এবং একজন যোদ্ধা বলে প্রশংসা করেন তিনি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও বলেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে, এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে। নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহারেরও দাবি জানান ট্রাম্প। বলেন, ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন নেতানিয়াহু। সমালোচকরা বলছেন, ইসরায়েলকে রক্ষা করতেই ইরানের পারমাণবিক স্থাপনার হামলা চালায় যুক্তরাষ্ট্র। এবার নেতানিয়াহুকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প।
2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। এসব অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে করা 3টি ফৌজদারি মামলার বিচার শুরু হয় 2020 সালে। ইসরায়েলি গণমাধ্যম জানায় 3 জুন তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। আগামী সোমবার আদালতে হাজিরা দিতে যাবেন নেতানিয়াহু। এই বিচার কাজ শেষ হতে প্রায় 1 বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 71 ফিলিস্তিনি। খাবারের লাইনে অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে হতাহতের শিকার হন অনেকে। বিতর্কিত মানবিক প্রকল্পের আড়ালে খাদ্য সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠেছে জল্লাদখানা। গত 1 মাসে খাবার দেওয়ার লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। এদিকে গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নেটজারিম করিডোরের খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে অপেক্ষমান অবস্থায় গুলিতে নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আহতও হয়েছেন বেশ কয়েকজন। গাজা সরকার জানিয়েছে গত 1 মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও কড়া অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বলেন উপত্যকাটিতে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে। এই সহায়তাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি। তার মতে যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য সহানুভূতির কোনো স্থান নেই। এদিকে হামাসের হাতে সহায়তা যাওয়ার আশঙ্কায় গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ রেখেছে ইসরায়েল। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় সম্মেলনে গাজা পরিস্থিতিকে গণহত্যা হিসেবে আখ্যা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন ইসরায়েল ইউরোপীয় মানবাধিকার চুক্তি লঙ্ঘন করছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তুরস্কে বৈঠকের পর আবারও বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। বন্দীদের বেশিরভাগই ছিল সেনা সদস্য। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে 2 দেশ। বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্কে 2টি গ্রাম দখল করেছে রাশিয়া। তবে সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাপ্রধান। স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কো ও কিয়েভ জানায় 2 পক্ষের সৈন্যরা নিজ নিজ দেশে ফিরেছেন। ইউক্রেন জানায় ফিরিয়ে আনা বেশিরভাগ সৈন্য 2022 সাল থেকে বন্দী ছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মুক্ত সেনারা বর্তমানে বেলারুশের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন। ইউক্রেন জানায় সর্বশেষ বিনিময়ে আহত ও অসুস্থ সৈন্যরাও ছিলেন, যাদের বয়স 24 থেকে 62 বছরের মধ্যে। আরও বিনিময়ের আশ্বাস দিয়েছেন তারা। তবে এই অগ্রগতির মধ্যেও কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া। বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া দোনেৎস্কে 2টি গ্রাম দখল করেছে রাশিয়া। এই অঞ্চল ঘিরেই ডিনিপ্রোপেট্রোভস্কে প্রবেশের চেষ্টা চালাচ্ছে মস্কো। তবে সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সেনাপ্রধান। এতে প্রায় 50,000 রুশ সেনা মোতায়েন ঠেকানো গেছে বলে জানান তিনি। ওই এলাকায় প্রতিরক্ষা জোরদারের নতুন ইউনিটও গঠন করেছে কিয়েভ। উভয় পক্ষই চালিয়ে যাচ্ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া জানায় 1 রাতে ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানায় রাশিয়া 41টি শাহেদ ড্রোন ছুড়েছে, যাতে কয়েকজন আহত হন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রবল ঝড় বৃষ্টিতে অচল হয়ে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। প্রাণ গেছে 12 বছরের শিশুসহ অন্তত 2 জনের। আহত আরও 17 জন। কয়েক ঘন্টার টানা বর্ষণে ভেসে গেছে রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে পার্লামেন্টের অধিবেশনও। এদিকে ভারতের হিমাচল প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। ঝড় বৃষ্টিতে নাকাল পথচারীরা। উড়ে যাচ্ছে ক্যাফের সামনের ছাতা, চেয়ার। রাস্তায় গাড়ি চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এমন দৃশ্য চোখে পড়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় যেন রূপ নিয়েছে এক ভয়াবহ দুর্যোগে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হওয়া ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে অসংখ্য গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 1,10,000-এর বেশি ঘরবাড়ি। এতে হতাহত হয়েছেন কয়েকজন। ফরাসি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝড়ের তাণ্ডব থামিয়ে দেয় ফ্রান্সের পার্লামেন্টের অধিবেশনও। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বক্তব্য শেষ করার পরেই দেখা যায় পার্লামেন্ট ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ছে। আপনারা খেয়াল করেছেন বাইরে বৃষ্টি হচ্ছে। আমি 5 মিনিটের জন্য অধিবেশন মুলতবি করছি। দমকল বাহিনী এসে পরিস্থিতি পর্যালোচনা করবে। এদিকে ভারতের হিমাচল প্রদেশে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 15টি ঘরবাড়ি ও 2টি মহাসড়ক। কুল্লু ও সাইন্স উপত্যকায় উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নদী থেকে দূরে থাকতে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে কয়েকজনের। কর্তৃপক্ষ জানায় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত এই দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, তবুও অঞ্চলটির গুইঝৌ, গুয়াংশি, চংকিং, ইউনান ও সিচুয়ান প্রদেশ এখনও ভূমিধস এবং জলবিদ্যুৎ বাঁধ উপচে পড়ার মতো দুর্যোগের আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে। এরই মধ্যে অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলায় টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে একটি সেতু ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5টি রাজ্য। জরুরি অবস্থা মোকাবেলায় সরকারের বিশেষ ত্রাণ পরিকল্পনা শুরু হলেও স্থানীয়দের দুর্ভোগ চরমে। তবে হতাহতের কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার 5টি রাজ্যে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মহাসড়কে সেতু ধসে পড়ার পাশাপাশি বহু এলাকা পানির নিচে। বৃহস্পতিবারের ড্রোন ফুটেজে দেখা যায় সড়ক, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা সহ পুরো এলাকা তলিয়ে গেছে। জরুরি সেবা কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া হচ্ছে চিকিৎসা সহায়তা, খাবার ও অন্যান্য সরঞ্জাম। এরই মধ্যে 640টির বেশি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন সড়ক, সেতু সহ ভেঙে পড়া অবকাঠামো পুনর্নির্মাণে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হলেও কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিছু সড়ক বন্ধ থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্যোগ কবলিতদের আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে তৎপর প্রশাসন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। বিজয়ী ভাষণে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান মামদানি। প্রতিক্রিয়ায় তাকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমর্থকরা বলছেন মামদানির এই উত্থান প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন মাইলফলক। বিশ্লেষকদের মতে একজন মুসলিম অভিবাসী মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া মার্কিন রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। This is not my victory. This is ours. It is the victory of the Bangladeshi auntie. এভাবেই নিজের জয়ের পেছনে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। মাত্র কয়েক মাস আগেও তার নামের পাশে 1% সমর্থন ছিল। 2021 সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে রাজনীতিতে তার পদচারণা শুরু হয়। ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রচারণার ভিডিও প্রকাশ করেন। এমনকি ভারতীয় বংশোদ্ভূত এই মেয়র প্রার্থী বাংলা ও হিন্দি ভাষায় ভিডিও পোস্ট করেন। আমার বাংলা ভালোই না, খারাপ না। মামদানি নিজের প্রচারে ট্রাম্প বিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আগেই। তার মতে একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী হওয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ। ফোর্বস ও সরকারি তথ্য মতে মামদানির মোট সম্পদ $2 থেকে $3 লাখ মধ্যে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে তার প্রধান আয়ের উৎস বেতন। তার এই আর্থিক সক্ষমতা ট্রাম্পের $1 বিলিয়ন সম্পদের বিপরীতে এক নতুন রাজনৈতিক বাস্তবতা উপস্থাপন করে।
বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মামদানি যেভাবে স্পষ্ট অবস্থান নিয়েছেন সেটি তাকে নিয়ে যায় বিতর্কের কেন্দ্রে। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি গণহত্যা আখ্যা দিয়েছেন। তিনি এও দাবি করেছেন মেয়র হলে আইসিসি ওয়ারেন্ট অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। মামদানি দলীয় পদে জয়ী হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের মধ্যে। মামদানির প্রগতিশীল মানসিকতাকে আমি খুব সম্মান করি। আমি মনে করি তিনি নির্বাচিত হলে আমাদের শহরকে সঠিক পথে নিয়ে যাবে। সত্যি বলতে বিষয়টা নিয়ে আমি বেশ শঙ্কিত। যদিও আমি এন্ড্রু কুয়োমোর খুব বড় ভক্ত ছিলাম না, তবুও আরো কিছু বিকল্প প্রার্থী থাকলে ভালো থাকতো। মামদানির এই ঐতিহাসিক জয়ের পরপরই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মামদানিকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেন তিনি। এছাড়া নিউ ইয়র্কের নতুন মেয়রের কণ্ঠস্বর, বুদ্ধিমত্তা এবং চেহারা নিয়েও উপহাস করেন তিনি। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া মামদানির জয়ের রাজনৈতিক তাৎপর্যকে আরও জোরালো করে তুলেছে। আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোট হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুধু ভোট দেয়া নয়, পার্লামেন্টে গিয়ে দেশ গঠনে অবদান রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তাদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে কাজ শুরু করেছে। সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। তবে কেবল ভোট দেওয়া নিশ্চিত নয়, জাতীয় সংসদে প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখারও দাবি তাদের। সংস্কার কমিশন ইতিমধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ওনাদের যে কমিশনে সেখানে ওনারা তুলে ধরেছেন এবং এই সরকার প্রবাসীদের ভোটাধিকার জন্য কাজ করছেন। যতগুলো দল বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, সব দল থেকে যদি প্রবাসীদের অংশগ্রহণটা নিশ্চিত করে একটা আনুপাতিক হারে, তাতে প্রবাসী প্রতিনিধিত্ব যে কোনো ভাবে হোক সংসদে পৌঁছে যাবেন। আমাদের এরকম প্রতিনিধি নাই। যদি সংসদে এরকম প্রতিনিধি থাকে তাহলে আর আমাদের সাধারণ প্রবাসীদের মানুষের দরজায় দরজায় যেতে হবে না, আমাদের পক্ষে সংসদে কথা বলতে পারবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে আগে থেকেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও এতদিন কোনো নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ফলে রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও দেশ পরিচালনায় সরাসরি অবদান রাখতে পারেননি প্রবাসীরা। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করলে প্রবাসীরা তাদের দাবি আদায়ে সচেষ্ট হয়ে উঠেছেন। আমরা চাই প্রবাসীদের যে সুযোগটা এসেছে সেখানে প্রবাসীদের ক্যান্ডিডেট হোক, সেটা হোক বিএনপির তথা অন্য দলগুলো। আপনারা প্রবাসীদেরকে মূল্যায়ন করুন, প্রবাসী যারা ভালো ব্যক্তিত্ব চিহ্নিত করে তাদেরকে নমিনেশন দিন। যে ক্যান্ডিডেট যোগ্য তাকে ওইখানেই আপনারা আপনাদের মনোনয়ন দিবেন। আসন্ন নির্বাচন নিয়ে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আকাশচুম্বী। সৌদি, আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়ার মতো দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিজেপি সরকারকে আবারও এক হাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগের তীর ভোটার তালিকার নতুন নিয়মের দিকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা সংশোধনের সময় বাবা মায়ের জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। বলেন, নতুন ভোটার তালিকায় নাম তোলার নিয়ম ভারতের নাগরিকদের নিবন্ধন বা এনআরসির চেয়েও ভয়ঙ্কর। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সময় নির্বাচন কমিশন ঘোষণা করেছে 1987 সাল থেকে 2024 সালের মধ্যে জন্মগ্রহণকারীদের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের বাবা মায়ের জন্ম সনদ জমা দিতে হবে। এ নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা সমুদ্র সৈকতের পাশে নতুন নির্মিত শ্রী শ্রী জগন্নাথ ধামের রথযাত্রায়
অংশ নিতে যোগ দিয়েছেন মমতা। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে বাবা মায়ের জন্ম সনদ চাওয়াকে ভারতের নাগরিকদের নিবন্ধন বা এনআরসির চেয়েও বিপজ্জনক উল্লেখ করেন। They are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But Election Commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. I respect all the political parties. তাদের ইডিওলজি আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, বাট অনলি টু হেল্প বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে। মাত্র দুদিন আগে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাভাষী ভারতীয়দের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ তুলেছিলেন। এবার ভোটার তালিকা নিয়েও বিজেপি সরকারের সমালোচনায় মুখর হলেন তৃণমূল নেত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিজ্ঞানীদের আশ্রয় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ৮০ বছর পর ইতিহাসের উল্টো পর্বের মঞ্চায়ন শুরু। এবার মার্কিন বিজ্ঞানীদের আশ্রয় দিচ্ছে ফ্রান্স। ট্রাম্প প্রশাসনের অধীন গবেষণা বান্ধব পরিবেশ সংকুচিত হওয়ায় সেফ প্লেস ফর সায়েন্স নামে কর্মসূচি নিয়েছে ফ্রান্সের এইক্স-মার্সেই বিশ্ববিদ্যালয়। এই উদ্যোগের আওতায় ফ্রান্সে পৌঁছেছেন প্রথম মার্কিন গবেষক। এছাড়াও আগ্রহ দেখিয়েছেন স্ট্যানফোর্ড, ইয়েল ও নাসার বিজ্ঞানীরা। বৃহস্পতিবার দক্ষিণ ফ্রান্সের এইক্স-মার্সেই বিশ্ববিদ্যালয়ে প্রথম মার্কিন গবেষককে বরণ করে নেওয়া হয় সেফ প্লেস ফর সায়েন্স কর্মসূচির আওতায়। ট্রাম্প প্রশাসনের অধীনে গবেষণায় অর্থায়ন কমে যাওয়ায় মার্কিন বিজ্ঞানীদের অনেকেই পেশাগত সংকটে পড়েছেন। এ প্রেক্ষাপটে গবেষণার নিরাপদ পরিবেশ তৈরি করতে এই কর্মসূচি চালু করেছে ফরাসি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরিক বার্তো বলেন, ৮০ বছর আগে আমেরিকা বিতাড়িত বিজ্ঞানীদের আশ্রয় দিয়েছিল। এবার ইতিহাসের এক করুণ উল্টো পর্বে মার্কিন বিজ্ঞানীরাই আশ্রয় নিচ্ছেন ফ্রান্সে। স্ট্যানফোর্ড, ইয়েল ও নাসার মতো প্রতিষ্ঠানের গবেষকরা এরই মধ্যে কর্মসূচিতে আগ্রহ দেখিয়েছেন। ফরাসি বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে প্রাথমিকভাবে ২০ জন গবেষককে নিয়োগ দেওয়া হবে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা ও অ্যাস্ট্রোফিজিক্স সহ নানা ক্ষেত্রে কাজ করা গবেষকদের জন্য ৩ বছরে ১.৫ কোটি ইউরো বরাদ্দ রাখা হয়েছে। জুলাইয়ের শুরুতে নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে। এই উদ্যোগে শুধু গবেষণা নয়, স্থানীয় প্রশাসনের সহায়তায় বাসস্থান, চাকরি ও ভিসার সুযোগও দেওয়া হচ্ছে। প্রকল্পটি সফল হলে ইউরোপের অন্যান্য দেশেও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে এইক্স-মার্সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে নাগরিক আর পর্যটকরা। গরমের প্রভাবে মন্দা পড়েছে ব্যবসা বাণিজ্যে। আবহাওয়া অফিস বলছে এই তাপপ্রবাহ থাকবে আরও অন্তত ১ সপ্তাহ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির সর্বত্রই ভয়াবহ গরম। তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে ফ্লোরেন্স আর বোলোনিয়ার মতো শহরগুলোতে অবস্থা আরও ভয়াবহ। গরমে অস্থির স্থানীয় মানুষ থেকে শুরু করে ভিনদেশি পর্যটকরাও। সরকার বিভিন্ন শহরে জারি করেছে রেড অ্যালার্ট। শিশু, বৃদ্ধ ও অসুস্থতার জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। হাসপাতাল প্রস্তুত অতিরিক্ত রোগীর চাপ নিতে। দুপুরের রুম প্রায় জনশূন্য। বাইরে যারা বের হচ্ছেন তারা ছাতা, পানি আর হালকা পোশাকে গরমের বিরুদ্ধে লড়ছেন। তাপপ্রবাহের প্রভাব পড়েছে কৃষিতেও। শুকিয়ে যাচ্ছে জলাশয়, বিপর্যস্ত হচ্ছে ফসল, ক্ষতির মুখে কৃষকরা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দাবদাহ চলবে আরো অন্তত ১ সপ্তাহ। পর্যটন ব্যবসায়ীদের কণ্ঠেও হতাশা। প্রচণ্ড গরমের কারণে পর্যটকরা কম আসছেন এবং দুপুরের দিকে বেরই হচ্ছে না। তাই আমরা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরমে রোম শহরে এখন খুবই নাজেহাল অবস্থা। আজকে থেকে ১০ বছর আগেও এত গরম এই সময় কখনোই ছিল না। স্থানীয় প্রশাসন নাগরিকদের বেশি বেশি পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং সকাল থেকে বিকেলের মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। গ্রিসের পেলাইয়া ফোকাইয়া শহরের কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ উপকূলীয় এই অঞ্চলটিতে দাবানল দেখা যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও কটেজ। জোরালো বাতাস আগুনকে আরও তীব্র করে তোলে। দমকল বাহিনীর ১৩০ সদস্য, ১২টি বিমান ও ১২টি হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় পুলিশ ৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবারও দাবানলের ঝুঁকি থাকবে। এরপর আবহাওয়া শীতল হবে।
পেরুর আনকাস অঞ্চলের পাহাড়ে আটকে পড়া 2 জাপানি পর্বতারোহীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘন কুয়াশায় পথ হারিয়ে 6500 মিটার উচ্চতায় রাত কাটাতে বাধ্য হন তারা। নেমে আসার সময় ঘন কুয়াশার কারণে পথ হারান পর্বতারোহীরা। পরে আরোহীদের একজন মার্কিন ঘাঁটির উপগ্রহে সংকেত পাঠালে পেরুভিয়ান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। উদ্ধার অভিযানের পরপরই একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। চীনে সৌরবিদ্যুৎ সক্ষমতা 100 কোটি কিলোওয়াট ছাড়িয়েছে, যা দেশটির জ্বালানি কাঠামোর ধারাবাহিক সংস্কার এবং নতুন জ্বালানি ব্যবস্থার দ্রুত পরিকল্পনা ও নির্মাণকে প্রতিফলিত করে। এদিকে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ সংযুক্তি জ্বালানি উৎপাদন ও ব্যবহার পদ্ধতিতে গভীর পরিবর্তন আনছে। জাতীয় জ্বালানি প্রশাসনের সর্বশেষ তথ্যে জানানো হয়, 2024 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সৌরশক্তি থেকে উৎপাদিত গ্রিড সংযুক্ত বিদ্যুৎ ছিল প্রায় 20 কোটি কিলোওয়াট। নবায়নযোগ্য শক্তি বিভাগ জানায়, সৌর ক্ষমতা বৃদ্ধি চীনের জ্বালানি উৎপাদন ও ব্যবহারে ধারা বদলে দিচ্ছে। বিমান ছাড়াই আকাশে উঠছে মানুষ, তাও ঘন্টায় 80 কিলোমিটারের বেশি গতিতে। জেট স্যুট পরে আকাশে উড়ে সবাইকে অবাক করে দেন ব্রিটিশ সংস্থা গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের সদস্যরা। সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তিতে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইন্ডাস্ট্রি ডে এই প্রদর্শনী হয়। যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটির আশা, ভবিষ্যতে সামরিক ও উদ্ধার অভিযানে যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে এই জেট স্যুট। বিমান ছাড়াই আকাশে উঠছে মানুষ। এবার এমন দৃশ্য ধরা পড়ল সিঙ্গাপুরে। স্থানীয় সময় বৃহস্পতিবার সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তির অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS প্রিন্স অফ ওয়েলসে আয়োজিত হয় ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইন্ডাস্ট্রি ডে। এতে জেট স্যুট পরে আকাশে উড়ে তাক লাগালেন ব্রিটিশ সংস্থা গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের সদস্যরা। 2017 সালে চালু হওয়া এই জেট স্যুট ঘন্টায় 80 মাইলেরও বেশি গতিতে উঠতে সক্ষম। স্যুটটির সামনে, পেছনে এবং উপরে নিচে নিয়ন্ত্রণ রাখার জন্য 5টি গ্যাস টারবাইন ইঞ্জিন বসানো হয়েছে, যা ব্যবহারকারীদের আকাশে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এটি জেট ফুয়েল, ডিজেল বা বায়োফুয়েল সবকিছুতেই চলে। গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, এই নিয়ে তৃতীয়বারের মতো ব্রিটিশ কোনো বিমানবাহী রণতরীতে তাদের প্রযুক্তি প্রদর্শনের সুযোগ হয়েছে। যুদ্ধের ময়দানে প্রযুক্তির আধুনিকতম সংযোজন এই জেট স্যুট, যা শুধু প্রদর্শনী নয় বরং ভবিষ্যতে সামরিক ও উদ্ধার অভিযানে এনে দিতে পারে যুগান্তকারী পরিবর্তন। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, HMS প্রিন্স অফ ওয়েলস বর্তমানে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলে অপারেশন হাইমাস্ট নামের একটি বহুজাতিক সামরিক অভিযানে অংশ নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে বিতর্ক, ইতিহাসে ঠাঁই পাবে অভিযান, জানালো হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের গালে সজোরে চড় মারার পাল্টা দাবি খামেনি। অবরুদ্ধ গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ করল ইসরায়েল। দখলদার বাহিনীর আগ্রাসনে উপত্যকা জুড়ে নিহত আরও 71 ফিলিস্তিনি, গণহত্যা আখ্যা স্পেনের। এবং ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় নিহত 1, দোনেৎস্কে 2টি গ্রাম দখলে নিল মস্কো। সীমিতে আগ্রাসন প্রতিহতের দাবি কিয়েভের। তুরস্কে বৈঠকের পর আবারও বন্দি বিনিময়। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।